হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে আজারবাইজান, ইউরোপ এবং আজারবাইজান থেকে বা মধ্যপ্রাচ্য থেকে বা আপনি কোন কোন পথ দিয়ে আপনি ইউরোপে ঢুকতে পারবেন একবারে এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত জানাবো। এবং কিভাবে আজারবাইজানে ভিসা পাবেন, কিভাবে আবেদন করবেন, কি কি প্রসেসে আবেদন করবেন, কার মাধ্যমে আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন, সব বিষয়গুলো আজকে আমরা জানাবো। মানে টোটাল কথা হচ্ছে, আপনারা আজারবাইজান থেকে কিভাবে ইউরোপ কান্ট্রিতে ঢুকবেন, এটার প্রসেসটা কি, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আজকের ভিডিওটা মোটামুটি 20-30 মিনিট হতে পারে, মানে দীর্ঘ সময়, কারণ আমি আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের আজকে জানাবো যে আপনারা কীভাবে আজারবাইজান থেকে কোন কোন পথে কোন কোন দেশ পাড়ি দিয়ে আপনারা ইউরোপে ঢুকতে পারবেন, এবং ইউরোপে যাওয়ার জন্য যে ঝুঁকিগুলো আছে সেই ঝুঁকিগুলো কী কী, এবং ঝুঁকি ছাড়া আপনারা কিভাবে যেতে পারবেন। বিশেষ করে যারা বাংলাদেশ থেকে, ভারত থেকে বা পাকিস্তান থেকে XYZ এসে ইউরোপ থেকে যারা ইউরোপে যেতে চান, যাদের স্বপ্ন হচ্ছে ইউরোপ, তারা কিন্তু প্রথমে আপনি আজারবাইজানে ভিসা মানুষ খুঁজে কেন। আজারবাইজান থেকে ইউরোপে যাওয়া একেবারেই সহজ বিষয়, যে কোনো মানুষ মূলত আজারবাইজানে ভিসা খুঁজে। তো আজারবাইজানে ভিসা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে না হয়েছে, ভিসা খুলছে না হয়েছে, সেটা আমি সবার লাস্টে যে আপনাদের জানাবো। সেটা আপনাদের জন্য অবশ্যই গুড নিউজ। সবার লাস্টে সেই বিষয়টা আপনারা জানতে পারবেন, আমি একটা সময় আপনাদের জানিয়ে দেব। আপনারা জানেন যে উন্নত জীবনের আশায় বাংলাদেশ থেকে পৃথিবীর বহু দেশ থেকে মানুষ, হাজার হাজার মানুষ ইউরোপ, আমেরিকা সব বিশ্বের বিভিন্ন দেশে যায়, এটা আমরা সবাই জানি। এদের মধ্যে অনেকেই বৈধ পথে যায়, অনেকেই অবৈধ পথে যায়। কেউ সাগর পাড়ি দিয়ে যায়, কেউ প্লেনে যায়, কেউ দালালের খপ্পরে পড়ে যায়, কেউ এজেন্সির মাধ্যমে যায়, কেউ বা পরিচিত লোকের দ্বারা যায়। যেভাবে যাক, গন্তব্য হচ্ছে ইউরোপে যেতে হবে। এখন ইউরোপে যেতে গেলে আপনাদের যে সমস্যাগুলো কী কী আছে এটা আগে বুঝতে হবে, বা কিভাবে গেলে আপনাদের সহজ হবে এটা বুঝতে হবে, বা আপনার অনেকগুলো বিষয় থাকে এখানে। যেমন যারা ইউরোপে যেতে চান তারা জীবনের ঝুঁকি নিয়ে অনেকেই সাগর পাড়ি দিয়ে ইউরোপে যান, বা অনেক দেশ পার হয়ে যান। তো তাদের জন্যই মূলত আজকের এই ভিডিও, যে আপনারা মধ্যপ্রাচ্য থেকে, বাংলাদেশ থেকে আপনারা কিভাবে ইউরোপে যাবেন, এবং ইউরোপে যাওয়ার ক্ষেত্রে আজারবাইজান কেন মানুষ বেছে নেয়, এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং আজারবাইজানের যে ভিসা ছাড়ছে, এটা প্রুফ সহকারে আপনাদের দেখাবো। এবং যারা আজারবাইজান যেতে চান তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আহ্বান রইল। তো এখানে বিশেষত অবৈধ পথে যারা ইউরোপে পাড়ি জমাতে চান, তাদের অনেকে একটা সময় লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি অথবা গ্রিস কিংবা আজারবাইজান থেকে তুরস্ক হয়ে গ্রিস, এবং গ্রিস থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের অন্যান্য দেশে যায়। তার মানে আপনি কী হলো, আপনি প্রথমে হচ্ছে যদি আপনি লিবিয়া যান, লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যায়, অথবা গ্রিস কিংবা আজারবাইজান থেকে তুরস্ক হয়ে গ্রিস, এবং গ্রিস থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের অন্যান্য দেশে যায়। বিশেষত ইতালি কিংবা স্পেন পৌঁছানোর চেষ্টা করতেন অনেকেই। সম্প্রতি সময়ে ইতালি ও গ্রিসের কোস্টগার্ড বাহিনীর তৎপরতার কারণে এবং একই সাথে পালেরমো প্রটোকলের কারণে এখন সহজে কেউ সাগর পথে এই রুট দিয়ে ইতালিতে কিংবা গ্রিসে প্রবেশ করতে পারে না। অনেকেই পারে না, এখন আর খুব কড়াকড় হয়ে গেছে, আপনারা সবাই জানেন। যদিও এই রুট দিয়ে প্রতিনিয়ত এখনও অনেক মানুষ ইউরোপের মাটিতে অনুপ্রবেশ করার চেষ্টা করতেই পারে, নো প্রবলেম। কিন্তু আমি আজকেদের এটা বলা মানে এই না যে আপনার সাগর পাড়ি দিয়ে ইতালিতে যান, জীবনের ঝুঁকি নিয়ে ইতালিতে যান, এটা আমি কখনো সাপোর্ট করব না। কারণ হচ্ছে আপনার জীবনের চেয়ে অর্থের মূল্য বেশি না। আপনার জীবনে যদি না থাকে, আপনার অর্থ দিয়ে কী করবেন। তো বর্তমানে এই দুটি রুটের পাশাপাশি আরও একটি রুট ইউরোপের বিভিন্ন দেশে, বিশেষত ইউরোপীয় ইউনিয়ন এবং একই সাথে ইউরোপের বিভিন্ন দেশের সমন্বয়ে গঠিত কমন বর্ডার ফ্রেম অর্থাৎ সেনজেনের অন্তর্ভুক্ত কোনো রাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের জন্য মোক্ষম হাতিয়ার রয়েছে। আর এই রুটটি হচ্ছে বলকানের রুট, যেটা হচ্ছে আজারবাইজানের রুট। তো যারা আজারবাইজানের ভিসা খুঁজেন তারা মূলত এর জন্যই খুঁজেন। এটা আমি অনেক করে দেখলাম যে তুরস্ক হয়ে অবৈধভাবে বর্তমানে যারা গ্রিসে প্রবেশ করছেন
তাদের বেশিরভাগই সহিষ্ণু অর্থনীতি এবং একই সাথে প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিসের অভিবাসন বিষয়ে অতি ডানপন্থী কিছু নীতির কারণে খুব বেশি দিন গ্রিসের স্থায়ী হতে পারছেন না। বাধ্য হয়ে তাদেরকে গ্রিস থেকে ইউরোপের অন্য কোনো দেশে, বিশেষ করে ইতালি, ফ্রান্স, পর্তুগাল কিংবা স্পেনের সকল দেশে পাড়ি জমানোর চিন্তা করতে হচ্ছে। যেহেতু এখন চাইলে পূর্বের গ্রিস থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছানো সম্ভব হচ্ছে না, তাই তাদেরকে বিকল্প পথে ইতালি, ফ্রান্স, পর্তুগাল কিংবা স্পেনে পৌঁছানোর কথা চিন্তা করতে হচ্ছে। এজন্য বর্তমানে তাদের অনেক বলকান অঞ্চলকে ব্যবহার করে গ্রিস হয়ে ইতালি, ফ্রান্স, পর্তুগাল এবং স্পেন পৌঁছানোর রুট হিসেবে তারা ব্যবহার করতেছে বর্তমানে। এসব দেশের সরকারের অভিবাসন বিষয়ে নমনীয় বেশ কিছু নীতির কারণে সবার লক্ষ্য থাকে ইউরোপের এই 4টি দেশ। কোনটা? ইতালি, ফ্রান্স, পর্তুগাল ও স্পেন। অবৈধভাবে ইউরোপের প্রবেশের পর সবাই প্রথমে চেষ্টা করে অ্যাসাইলাম বা রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করতে। এটা যারা অবৈধভাবে বিশেষ করে ইতালিতে ঢুকে তারা সবাই এটাই করে যে অবৈধভাবে ঢোকার পরে অ্যাসাইলাম যদি না নেয় সেক্ষেত্রে পুলিশের কাছে গ্রেপ্তার হতে পারে, যে কারণে তারা ইতালিতে পৌঁছার পরেই হচ্ছে অ্যাসাইলামের জন্য আবেদন করে। আবেদন করার পরে তারা আইনি প্রক্রিয়া বা একজন উকিল ধরে তারা তাদের মতো কাজ চালায়। যদিও সাম্প্রতিক সময়ে ইতালির প্রাক্তন ডেপুটি প্রধানমন্ত্রী মেতেও সালভিনি প্রশাসনের গৃহীত বেশ কিছু নীতির কারণে ইতালি অভিবাসন বিষয়ে এখন আর আগের মতো নমনীয় নেই বললেই চলে। তো যারা ইতালি অবৈধ পথে যেতে যাচ্ছেন তাদের জন্য কড়া বার্তা যে এখন ইতালির যে ব্যবস্থাটা বা আইনি যে প্রক্রিয়াটা সেটা খুব জটিল হয়ে গেছে। আপনারা অবশ্যই ইতালিতে যেতে চাইলে অবৈধ পথে যাবেন না। আপনারা চেষ্টা করবেন সবসময় ট্যুরিস্ট ভিসা হোক, ওয়ার্ক ভিসা হোক, ফ্যামিলি ভিসা হোক বা যে বিষয় হোক না কেন সেটা যেন আপনার লিগ্যাল হয়, বৈধ হয়। আমি কখনো চাইবো না, কোনো কারণেই চাইবো না যে আপনারা অবৈধ পথে ইতালিতে বা ইউরোপে ঢুকেন। আসলেও এখানে বলে রাখা ভালো যে আসলে আপনি ঢুকলেন অবৈধভাবে, জীবনের রিস্ক নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে, সেটা আসলে কারোরই কাম্য নয়। কারণ জীবনের চেয়ে অর্থের মূল্য বেশি নয়, অবশ্যই। তো বলকান অঞ্চলটি দক্ষিণ পূর্ব ইউরোপের একটি ঐতিহাসিক অঞ্চল হিসেবে পরিচিত। এশিয়া এবং ইউরোপের সঙ্গমস্থলে অবস্থিত হওয়ায় এই অঞ্চলটি ইউরোপের প্রবেশদ্বার হিসেবে পরিচিত। বুলগেরিয়া থেকে পূর্ব সার্বিয়া পর্যন্ত বিস্তৃত বলকান পর্বতমালার নামে এই অঞ্চলটির নামকরণ করা হয়েছে বলকান। সমস্ত আলবেনিয়া, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, মেসিডোনিয়া, মন্টিনিগ্রো, গ্রিস, কসোভো, সার্বিয়া, ক্রোয়েশিয়া এবং রোমানিয়া ও হাঙ্গেরির সামান্য অংশ বলকানের অন্তর্গত। গ্রিস থেকে মেসিডোনিয়া হয়ে কিংবা গ্রিস থেকে আলবেনিয়া ও কসোভো, মন্টিনিগ্রো, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা হয়ে প্রথমেই সবাইকে সার্বিয়াতে পা রাখার চেষ্টা করেন যারা অবৈধ পথে যান। সার্বিয়াতে পা রাখার পর সেখান থেকে দুইভাবে ইতালি, স্পেন, ফ্রান্স, পর্তুগাল সহ সেনজেনের অন্তর্ভুক্ত কোনো রাষ্ট্রে প্রবেশ করা যায়, যে কোনো রাষ্ট্রে প্রবেশ করা যায়। প্রথমটি হচ্ছে হাঙ্গেরি হয়ে, যেহেতু হাঙ্গেরির সঙ্গে সরাসরি সার্বিয়ার সীমান্ত সংলগ্ন রয়েছে। অন্যটি হচ্ছে সার্বিয়া থেকে ক্রোয়েশিয়া হয়ে স্লোভেনিয়া, এছাড়াও বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা কিংবা মন্টিনিগ্রো অন্তর্ভুক্ত কোনো রাষ্ট্রে প্রবেশ করার চেষ্টা করা। সেনজেনের অন্তর্ভুক্ত কোনো রাষ্ট্রে কোনোভাবে প্রবেশ করতে পারলে সহজে এই তালিকার অন্তর্ভুক্ত কোনো রাষ্ট্রে যাতায়াত করা যায়, বিশেষ করে সীমান্ত উন্মুক্ত থাকার কারণে এবং একই সাথে সীমান্তবর্তী এলাকায় বিশেষ কোনো কারণ ছাড়া চেক পড়ার সম্ভাবনা না থাকার সড়ক পথ এবং রেলপথ সহজে সেনজেনভুক্ত রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে চলে যাওয়া যায়। তার মানে আপনি সেনজেনভুক্ত যে কোনো একটা দেশে যেভাবেই যান না কেন, বৈধ পথে যান, অবৈধ পথে যান, যেভাবেই যান না কেন, যাওয়ার পরে আপনারা তো সব দেশ ফ্রি পাচ্ছেন। 27টা দেশের মতো আপনার ট্রেনের টিকিট কাটবেন, বাসের টিকিট কাটবেন, চলে যাবেন এক দেশ থেকে আরেক দেশ, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আমাদের দেশে মানুষের মাপকাঠিতে ইউরোপ যেমন বলকান অঞ্চলগুলোর ক্ষেত্রে সে জিনিসটি সম্পূর্ণ ভিন্ন। প্রথমত ইউরোপের অন্যান্য অংশের তুলনায় বলকান দেশগুলো অর্থনৈতিক দিক থেকে সবচেয়ে দুর্বল। একই সাথে দুর্নীতি ও আইনের অনুশাসনের অভাবে এই অঞ্চলে অপরাধ প্রবণতা মাত্রা ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি।
বিশেষত সার্বিয়ার অবস্থান এই সূচকে সবার নিচে। বলকান দেশগুলোকে ঘিরে বর্তমানে ইউরোপের হিউম্যান ট্রাফিকিংয়ের এক বিশাল নেটওয়ার্ক গড়ে উঠেছে। পায়ে হেঁটে, ঘনবন জঙ্গল পাড়ি দিয়ে কিংবা পাহাড় বেয়ে, এমনকি খরস্রোতা নদীতে সাঁতার কেটে রাতের অন্ধকারে কাঁটাতারের সীমানা পেরিয়ে অনেকে এই স্বপ্নের ইউরোপে পা রাখতে চায়। এক একটা দিন যেন তাদের জীবনের এক একটা দুঃস্বপ্নের নাম। অধ্যাহারে কিংবা অনাহারে, এমনকি গাছের পাতা খেয়েও অনেকে দিন অতিবাহিত করে। ভাগ্য খারাপ হলে অনেক সময় কোনো না কোনো দিন এক গ্লাস পানিও জোটে না। পথিমধ্যে বিভিন্ন কারণে অনেকের প্রাণ ঝরে যায়। পরিবারের সদস্যদের কাছে প্রিয় মানুষটিও লাশ হয়ে পৌঁছানো অনেক সময়। পাওনা টাকা পরিশোধ না করতে পারলে অনেক সময় দালালদের হাতে পাশবিক নির্যাতনের শিকার হতে হয়, যেটা আমরা এর আগে অনেক ভিডিওতে দেখেছি, অনেকভাবে দেখেছি, এবং এটা সত্য। বঙ্গুর অর্থনীতি সার্বিয়া, বসনিয়া অ্যান্ড হার্গেজিয়া, আলবেনিয়া, কোসোভো, মেসিডোনিয়া, সেনজেন দেশগুলোর তুলনায় অনেক সহজে ভিসা মেলে, আর এর সুযোগটি বর্তমানে কাজে লাগানোর চেষ্টা করছে অনেকেই। ঐতিহাসিকভাবে স্লোভেনিয়া, ইতালি ও ক্রোয়েশিয়া একে অপরের সাথে নিবিড়ভাবে সংযুক্ত। স্লোভেনিয়ার রাজধানী লুবলিয়ানা হলেও প্রকৃতপক্ষে ইতালির তিয়েস্তো ছিল প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময় পর্যন্ত সবচেয়ে বড় শহর। সেখানে সবচেয়ে বেশি সংখ্যক স্লোভেনিয়ান জাতিগোষ্ঠী মানুষের বসবাস ছিল। এছাড়া স্লোভেনিয়া এবং ক্রোয়েশিয়ার এডিয়াট্রিক সাগরের উপকূলবর্তী এলাকা যেমন কপার, ইজুলা, পেরোতস কিংবা ক্রোয়েশিয়ার পোলা অথচ পরেস, এ সকল জায়গায় প্রচুর ইতালিয়ানদের বসবাস রয়েছে। এমনকি এ সকল জায়গায় যারা স্থায়ী হন তাদেরকে স্লোভেনিয়ান অথবা ক্রোয়েশিয়ান এবং ইতালিয়ান দুইটি ভাষায় দক্ষ হতে হয়। এ সকল জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো উভয় ভাষায় পাঠদান করে থাকে। সার্বিয়া, বসনিয়া অ্যান্ড হার্গেজিনিয়া এবং মন্টিনিগ্রো থেকে ক্রোয়েশিয়া হয়ে এভাবে অনেক এখন স্লোভাকিয়া প্রবেশ করার চেষ্টা করছেন, এবং স্লোভাকিয়া থেকে এই রুটে সহজে ইতালি পৌঁছা যায়। ঘটনাটা ভিন্ন দেখছেন আপনারা এখানে। গত সেপ্টেম্বরে আচ্ছা, এটি আমরা পড়ব না, সাধারণত এগুলো দালালকে দিতে হয়। দালালকে কত দিতে হয় এটা আমরা জানি। তো বন্ধুরা, যারা যাবেন মূলত যে ইউরোপে যাবেন, তারা অবশ্যই আপনারা কি বলবো যে অবৈধ পথ ব্যবহার করবেন না। তো আমি আজকে আপনাদের দুইটা, এটা তো একটু জানালাম। তো দ্বিতীয়টা আপনারা খুবই ইন্টারেস্টেড, সেটা হচ্ছে আচ্ছা, এখন যে জিনিসটা বলতে চাচ্ছিলাম আজারবাইজানের বিষয়ে। তো ওখানে কীভাবে যাবেন ওটা তো বললাম। এখন আপনাদের জানাবো যে আপনাদের জন্য যে গুড নিউজটা আছে সেটা আমি আপনাদের জানাচ্ছি। আজারবাইজান ভিসা বিভাগগুলো আপনি একজন বাংলাদেশি ভারতীয় হিসেবে পেতে পারেন। কিভাবে পাবেন এবং এতে পাওয়ার যে উপায়গুলো আছে এবং কিভাবে আবেদন করবেন, কোথা থেকে আবেদন করবেন, সেটা কত দিনের ভিতরে পেতে পারেন এবং কত টাকা খরচ হবে ভিসার আবেদন করতে, সব বিষয়গুলো এখানে জানাবো। তো যারা ভারতীয় আছেন এবং যারা বাংলাদেশে আছেন তাদের জন্য খুবই প্রয়োজন। অবশ্যই ভিডিওটি দেখবেন। আমি চেষ্টা করব আপনাদের খুব সুন্দরভাবে সিম্পলি বুঝিয়ে দেওয়ার জন্য। যে ভিসা আবেদনকারীদের প্রয়োজনের ধরন ভিজিটের উদ্দেশ্যের উপর নির্ভর করে, এটা আমরা সবাই জানি। কূটনৈতিক পরিষেবা এবং সাধারণত বিদেশের জন্য কয়েকটি আজারবাইজান ভিসার বিভাগ রয়েছে, মানে আজারবাইজানে কয়েকটি ভিসার ক্যাটাগরি রয়েছে। আপনারা সেখান থেকে যে কোনো একটা বেছে নেবেন, হয় ট্যুরিস্ট ভিসা, হয় ওয়ার্ক ভিসা, হয় ফ্যামিলি ভিসা, হয় স্টুডেন্ট ভিসা, আরও বিভিন্ন ভিসা আছে। তো বর্তমানে যেগুলো চালু আছে আজারবাইজানের যে ভিসাগুলো চালু আছে, সাধারণ ভিসা পর্যটক এবং ব্যবসায়ী ভ্রমণকারীদের জন্য, নিয়মিত দর্শকদের জন্য, সংক্ষিপ্ত অবস্থান এবং পর্যটন ভিসা সাধারণত আবেদনকারীদের 90 দিন পর্যন্ত একক প্রবেশের জন্য আজারবাইজান থাকতে হয়। এটা হচ্ছে পর্যটন ভিসা, মানে ভ্রমণ ভিসা। আপনি 90 দিনের ভিসা পাবেন। ট্রানজিট ভিসার জন্য সময় থাকাকাল 30 দিনের বৈধতা সহ 5 দিন, মানে আপনি 1 মাস 5 দিন। যদি আবেদনকারীরা দীর্ঘমেয়াদী ভিসা নিয়ে যাচ্ছেন তাহলে তারা 2 বছর পর্যন্ত আজারবাইজান থাকতে পারবেন। এখানে বিভিন্ন আজারবাইজানের ভিসার প্রকারভেদ রয়েছে। তো এগুলো আগে আপনাকে বুঝতে হবে যে আজারবাইজানের বর্তমানে কোন কোন ভিসাগুলো চালু আছে। যারা আজারবাইজান যেতে চান তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তো স্বল্পমেয়াদী ভিসা টাইপ সি কী চালু আছে দেখেন আপনারা, এখানে সুন্দরভাবে লেখা আছে। 1 নম্বর আছে পর্যটন, মানে হচ্ছে ট্যুরিস্ট ভিসা। 2 নম্বর হচ্ছে ব্যবসায়িক পরিদর্শন, সংস্কৃতি এবং খেলাধুলা, মানবিক ব্যক্তিগত আচরণ,
চিকিৎসা, কূটনীতিক ও সার্ভিস এন্ট্রি ভিসা। এই কটা ভিসা এখানে আছে স্বল্পমেয়াদী যেগুলা। তারপর হচ্ছে ট্রানজিট ভিসা টাইপ এ, বিজ্ঞান, শিক্ষা, শ্রম ও পরিষেবা পরিবারে যোগদান মানে ফ্যামিলি ভিসা। তো বাংলাদেশ থেকে আবেদনের যে সিস্টেমটা সেটা হচ্ছে, যখন একজন আবেদনকারী বাংলাদেশ থেকে আজারবাইজানের ভিসা আবেদন করবেন তখন তাদের কিছু বিষয়ের উপর ফোকাস করতে হবে। ইতিবাচক বিষয়ের সিদ্ধান্ত পাওয়ার জন্য প্রতিটি নথিতে পেশাদারিত্ব বজায় রাখতে হবে। অনামন্ত্রিত জটিলতা এড়াতে ভিসার জন্য আবেদন করার সময় একজন আবেদনকারীকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে। প্রথমে যেটা করতে হবে, 1 নম্বর ধাপ হচ্ছে আবেদনকারীদের প্রথমে ভারতের আবেদন পোর্টালে আজারবাইজানের দূতাবাস যেতে হবে এবং এটি পূরণ করতে হবে। তারপর ফর্মটি ডাউনলোড করতে হবে এবং প্রিন্ট করে এবং স্বাক্ষর করতে হবে। আপনারা যারা আজারবাইজান যেতে চান তারা অবশ্যই আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সুন্দরভাবে আবেদন করতে পারেন। যারা ট্যুরিস্ট ভিসায় যাবেন, যারা বা বিভিন্ন ভিসায় যাবেন, তার আগে বলে রাখি যারা ওয়ার্ক ভিসা মানে কাজের ভিসায় যাবেন তারা অবশ্যই আগে একটা আপনাদের ওয়ার্ক পারমিট জব অফার লেটার থাকতে হবে যে কোনো কোম্পানি থেকে, তাহলে আপনারা কাজের ভিসার আবেদনটা অনলাইনে করতে পারবেন। তো এখানে আবেদনকারীদের তাদের চেকলিস্ট অনুসরণ করে সমস্ত প্রয়োজনীয় নথি প্রস্তুত করতে হবে। আপনি যখন ওয়েবসাইটে ঢুকবেন, ঢোকার পর দেখবেন কী কাগজ সাবমিট করতে হবে, সব ওখানে লেখা আছে, আপনারা সব প্রস্তুত করবেন। তাদের নথিগুলো ইংরেজিতে অনুবাদ করতে হবে এবং সঠিকভাবে নোটারি করতে হবে। বাংলা থাকলে চলবে না, সবগুলো আপনার ইংরেজি করতে হবে এবং সবগুলো নোটারি পাবলিক করতে হবে, যে কোনো একটা উকিলেক ধরে। তারপরে তৃতীয় ধাপ হচ্ছে আপনার আজারবাইজানের ভিসা আবেদন ফি জমা দিতে হবে। আজারবাইজানের ভিসা আবেদন অবশ্যই আবেদনকারী বা তাদের অনুমোদিত প্রতিনিধি দ্বারা জমা দিতে হবে। হয় আবেদনকারী যাবে, নয় একজনের পাওয়ার অফ অ্যাটর্নি তাকে দিয়ে জমা দিতে হবে। মনে রাখবেন বিশেষ নথিগুলো কুরিয়ার দ্বারা গ্রহণ করা হয় না, সুতরাং যারা আবেদন করছেন তাদের ভারতে আজারবাইজান দূতাবাসে যেতে হবে এবং সেখানে তাদের অনুমোদিত প্রতিনিধি পাঠাতে হবে। এক্ষেত্রে অনুমোদিত প্রতিনিধিকে অবশ্যই তাদের পরিচয়পত্র নথির সাথে একটি নোটারি অনুমোদনের চিঠি উপস্থাপন করতে হবে, তার মানে পাওয়ার অফ অ্যাটর্নি। আপনি যে যেতে পারছেন না, কী কারণে যেতে পারছেন না, তারা জায়গায় পাঠাচ্ছেন, সে আপনার কী সম্পর্কে কী লাগে, এই সবগুলো বিষয় উল্লেখ করে আপনাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হবে যে আপনি আপনার পরিবর্তে সে আপনার ফাইলটা সাবমিট করতে পারবে। তারপরে আসেন হচ্ছে আবেদন ফি। আবেদন যে করবেন এটার একটা ফি আছে, সেই ফিটা আপনাদের জমা দিতে হবে। ভারতে আজারবাইজান দূতাবাসে যাওয়ার সময় আবেদনকারীরও ভিসা ফি জমা দিতে হবে। নথিপত্র জমা দেওয়ার সময় দূতাবাস থেকে প্রয়োজনীয় সব নির্দেশনা দেওয়া হবে। তারপরে কাজ হচ্ছে আবেদনকারী শুধু এই সব সম্পন্ন করার পরে অপেক্ষা করতে হবে যখন ভিসার সিদ্ধান্ত আসে। ভারতে আজারবাইজান দূতাবাস থেকে আপনার পাসপোর্টটি সংগ্রহ করতে হবে। আপনি এটার জন্য আপনার অনুমোদিত প্রতিনিধিকে জিজ্ঞাসা করতে পারেন। যারা আমাদের মাধ্যমে ভিসার আবেদন করবেন তাদের জন্য, বাংলাদেশ থেকে যদি আপনারা ভিসার আবেদন করতে চান সেক্ষেত্রে সহজ উপায় হচ্ছে কোনো অফিসিয়ালি অনলাইন প্রক্রিয়াকরণ পরিষেবা নেই। যাই হোক, নিয়োগ নিউজ তাদের ক্লায়েন্টের সর্বোচ্চ অনলাইনে ভিসা আবেদন অনুমোদন সুবিধা দিয়ে আসছে। আমরা সুবিধা দিব। আপনারা অনলাইনে আবেদন করতে চান যারা, তারা সেক্ষেত্রে আপনাকে প্রথমে যা করতে হবে তা হলো একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে রাখবো, সেখানে আপনারা ঢুকবেন। ঢোকার পরে আপনারা সুন্দরভাবে আবেদন করতে পারবেন। তো এখানে আপনারা যে বিষয়গুলো পাবেন, প্রদত্ত বিভাগে আপনার প্রয়োজনীয় নথি আপলোড করবেন, সেই বিষয়গুলো আমি আপনাদের জানিয়ে দেবো যে আপনারা কীভাবে আবেদন করবেন এবং কোথায় আবেদন করবেন। একটি লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে আবেদন করে নেবেন। তো বাংলাদেশের জন্য আবেদন ভিসার জন্য প্রসেসিং সময় এবং ফি কী? বাংলাদেশি নাগরিকদের জন্য আজারবাইজান একক প্রবেশের স্বল্পমেয়াদী ভিসা ফি হচ্ছে 2200 টাকা। ট্রানজিট ভিসা ফি আজারবাইজান একই। বিপরীতে আবেদনকারী তাদের বহু এন্ট্রি দীর্ঘমেয়াদী আজারবাইজান ভিসার জন্য হচ্ছে 38,540 টাকা দিতে হবে। অনুমানিক প্রক্রিয়াকরণের সময় সম্পর্কে শেখা ভিসা প্রক্রিয়াকরণের সাহায্য বাংলাদেশের জন্য স্ট্যান্ডার্ড আজারবাইজান ভিসা প্রক্রিয়ার সময় 5 থেকে 15 কর্মদিবস, মানে বুঝতে পারছেন, মানে 15 দিন সর্বোচ্চ। ভিসা আবেদন জমা দেওয়ার তারিখ থেকে দিন গণনা করা হয়। সুতরাং আবেদনকারী তাদের আজারবাইজান ভিসার জন্য তাদের উদ্দেশ্য ভ্রমণের অন্তত 1 মাস আগে আবেদন করতে হবে।
যদি কোনো বাংলাদেশি আবেদনকারী আজারবাইজান ভিসা প্রত্যাখ্যান হয় তাহলে তাদের ভিসার সিদ্ধান্তের 15 দিনের মধ্যে আপিল করতে হবে। যদি আপনি আবেদন করার পরে যদি আপনাকে প্রত্যাখ্যান করে দেয়, মানে রিভিউ করে দেয়, সেখানে আপনি 15 দিনের মধ্যে আপিল করতে পারবেন। আপিল অবশ্যই লিখিত আকারে ইংরেজি এবং আজারবাইজানের ভাষায় হতে হবে। আপিলপত্র অবশ্যই আইনি নিয়ম এবং নির্দেশনা অনুসরণ করবে। আজারবাইজানে আপিলের সিদ্ধান্তের পর্যালোচনা 15 দিন সময় নেয়। আরও বিস্তারিত তথ্যের জন্য প্রতিটি সর্বাধিক 30 দিন পর্যন্ত প্রসারিত হয়। তো আজারবাইজানের বিষয়ে অ্যাটেনশন প্রক্রিয়া, বাংলাদেশিরা আজারবাইজান তাদের অবস্থান 60 দিন পর্যন্ত বাড়াতে পারে। এই নিয়ম আজারবাইজান পরিদর্শনকারী, প্রাপ্তবয়স্ক এবং নাবালক উভয়ের জন্য। আবেদনকারী কমপক্ষে 3 কার্য দিবস আগে সরকারি অফিসে ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করতে হবে। এক্সটেনশন সিদ্ধান্ত সাধারণত 3 কর্মদিবসের মধ্যে আসে। যদি এক্সটেনশন অনুরোধ প্রত্যাখ্যান করা হয়, ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে আবেদনকারী অবশ্যই আজারবাইজান ত্যাগ করতে হবে। তো আজারবাইজান কাজে আবেদনকারীকে 5 বছর পর্যন্ত মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করতে পারবেন। যারা ট্যুরিস্ট ভিসায় গেলেন তারাও এক্সটেনশন করতে পারবেন, যারা কাজের বিষয়ে যাবেন তারাও এক্সটেনশন করতে পারবেন, এক্সটেনশন করার সুযোগ আছে। তো বন্ধুরা, যারা আজারবাইজান নিয়ে খুব চিন্তিত আছেন তারা অবশ্যই জানিয়ে রাখি যে আজারবাইজানের ভিসা আপাতত খুলেছে এবং আজারবাইজানের লুক নিচ্ছে। তো আমরা চেষ্টা করব আপনাদের এই যে লিঙ্কটা আছে আপনারা কোথা থেকে আবেদন করবেন এবং কিভাবে আবেদন করবেন। আর একটা কথা বলে রাখি, আমরা আপাতত আজারবাইজানে ভিসা প্রসেসিং করতেছি না বিভিন্ন জটিলতার কারণে। সেটা যারা আমাদের ফোন দিয়েছিলেন, যারা আজারবাইজান সম্পর্কে জানতে চেয়েছেন, তাদেরকে বলে রাখি অবশ্যই আমাদের ফোন দিয়ে কোনো লাভ হবে না। আমি চেষ্টা করব আপনাদের এই যে লিঙ্কটা আছে, যে লিঙ্কটা থেকে আপনারা আবেদন করতে পারবেন, সেই লিঙ্কটা আমি দিয়ে রাখবো। আপনারা চেষ্টা করে নিজেরা আবেদন করে নেবেন। যদি আবেদন করতে না পারেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আবেদন করে দেবো আপনাদের ট্যুরিস্ট ভিসার জন্য। এবং যদি আপনাদের কোনো ফ্যামিলি থাকে অবশ্যই ফ্যামিলি ভিসার জন্য আবেদন করে দেবো। সেক্ষেত্রে আমাদের যে কাগজপত্রগুলো আপনাদের দরকার পড়বে সেগুলো অবশ্যই দিতে হবে সবগুলো। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের নতুন একটি ভিডিও। আশা রাখি ভিডিওটি ভালো লাগবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।